এক সময়ের কথা, যখন একটা ঘরে একটা বৃদ্ধ মহিলা আর তার দুটো সন্তান রবি আর সুধা থাকত। সবাই বেশ হাসি খুশি ঘরে থাকত। কিন্তু যেই রবির বিয়ে হয়ে যায়, সব কিছু পাল্টে যায়। রবির বউ রিমা অনেক দুষ্ট আর স্নিচার ছিল। সে সব সময় ঘরে ঝগড়া করতে থাকত আর নিজের বরকে পরিবার থেকে আলাদা হওয়ার জন্য বলতো, দেখো আমি এদের সাথে থাকতে পারি না, তুমি আর কতদিন তাদের খরচ ওঠাবে? কিন্তু আমাদের ছাড়া এদের কেই বা আছে? খরচা তো আমি ওঠাবো, তাই না? আরে কালকে যে আমাদের বাচ্চা হবে, তাদের জন্য কিছু রাখবে কি নয়? তাই বলছি তুমি কিছু করো আর ওদেরকে বলো নিজের ব্যবস্থা করে নিতে। রবি যেন ফেঁসে যায়। ও বুঝতে পারছিল না যে নিজের মাকে এইসব কিভাবে বলবে। এবার এই কথাটা নিয়ে রবি আর রিমার রোজই ঝগড়া হয়। আর রিমা নিজের শাশুড়ি আর ননদকে দুঃখিত করতে থাকে। ও রোজ এমন কিছু করতে থাকে যাতে ঘরে ঝগড়া হোক। হ্যাঁ মা, আমারও তাই মনে হয়। আর এবারও রোজ ঘর থেকে গায়েব থাকে, আমিই সব কাজ করি। তাই তো মা, আমি সব দেখতে পাচ্ছি, কিন্তু আমরা অসহায়। অসহায় কেন মা? এবার আমাদের খরচ রবিই তো দেখে। এবার যদি কিছু হয় তো আমরা কোথায় যাব? ওরা তো এমনি সুযোগ খুঁজছে যে বাড়িতে কিছু হোক, আর ওরা আমাদেরকে তাড়িয়ে দেয়। কিন্তু মা, আমরা এরকম জীবন কতদিন কাটাবো? মা, এবার কি বা করতে পারি? তুই শান্ত থাক, কিছুদিন আর দেখে নি। রিমার অত্যাচার বাড়তেই থাকে। এবার তার সাহস আরও বেড়ে যায়, কারণ ও জানত যে ওকে কেউ কিছুই বলবে না। একদিন রিমা অনেক কিছু উল্টোপাল্টা বলতে থাকে, আর ওইসব নিয়ে দুজনের তর্ক হয়ে যায়। তখনই রবি ওখানে আসে আর রিমা কাঁদতে শুরু করে দেয়। দেখো নিজের বোনকে কেমন মুখ চালাচ্ছে। কিন্তু আমি তো কিছু বলিনি। কি এই প্রতিদিনের নাটক? কাজ করব না নাকি? এমনি তো এত লোকের খরচা আমার ওপরে আছে, আমি আর নিতে পারছি না। শোনো, তোমাদেরকে আমি আর রাখতে পারবো না, তোমরা এখান থেকে চলে যাও। এবার রিমা অনেক আনন্দিত হয়ে যায়। সে অনেক খুশি হয়ে যায়, কারণ এবার তার মনের কথা পূরণ হলো। রবির মা আর বোন অনেক কাঁদে আর মিনতি করে, কিন্তু সে তাদের কোনো কথাই শোনে না। পরের দিন রবির অফিসে যাওয়ার পরেই রিমা নিজের শাশুড়ি আর ননদের জিনিসপত্র বাইরে ফেলে দেয়, আর ঠান্ডার মধ্যে তাদেরকে ওখান থেকে যেতে হয়। মা, এবার আমরা কোথায় যাব? বুঝতে পারছি না মা, আমাদের তো আর কোনো ঠিকানা নেই। সুধা মায়ের সাথে এদিক ওদিক ঘুরতে থাকে, আর তারপর তারা একটা পার্কের কাছে একটা ভাঙা খালি ঝুপড়ি দেখতে পায়। মা দেখো, কি জানি কার ঝুপড়ি আছে, আর এটাতে জিনিসপত্রও আছে। যদি কেউ চলে আসে? তখনই ওখান থেকে একটা লোক যেতে থাকে আর তাদেরকে জিজ্ঞেস করে যে তারা ওখানে কি করছে। সুধার উত্তর শুনে সেই লোকটা বলে, এই ঝুপড়িটা একটা বড় লোকের ছিল, কিন্তু কিছুদিন আগে সে মারা যায়। তোমরা এখানে থাকতে পারো, ঠান্ডা অনেক, কিন্তু এখানে সকাল সকাল অনেক কড়া রোদও আসে। আপনার অনেক ধন্যবাদ। সুধা আর তার মা সেই ঝুপড়ির ভেতরে যায়। সেখানে একটা খাট আর বিছানা থাকে। ওরা ওখানেই ঘুমিয়ে পড়ে। সকালে যখন সূর্যের আলো তাদের ঝুপড়ির উপরে পড়ে, তখন তারা ঘুম থেকে ওঠে। এবার তাদের খাবারের চিন্তা হয়। মা, তুমি পার্কে আরাম করো, রোদে বসো, আমি গিয়ে কোনো কাজ দেখে আসি। ঠিক আছে মা। সুধা কাজ খুঁজতে চলে যায়, আর তার মা পার্কে মহিলাদের একটা দলের কাছে গিয়ে বসে যায়। ওখানে সব মহিলারা উল নিয়ে বসে বেশ মজায় সোয়েটার বানাতে থাকে। সুধার মা তাদেরকে মনোযোগ দিয়ে দেখতে থাকে। তখনই ওখানে একটা মহিলা নিজের সোয়েটার বানাতে আসে, কিন্তু কেউই তার সোয়েটার বানানোর জন্য রাজি হয় না। আরে বানিয়ে দাও না, আমি কি বিনামূল্যে করাচ্ছি কাজ? আমি পয়সা দেবো। এইটা দেখে সুধার মা বলে, আরে দিদি দাও, আমি বানিয়ে দিই তোমার সোয়েটার, এমনিতেও আমি খালি বসে আছি। তুমি সোয়েটার বানাতে জানো? হ্যাঁ, আপনি সোয়েটার দেখার পরেই আমাকে পয়সাটা দেবেন। মহিলাটা উল সুধার মাকে দিয়ে চলে যায়। সুধার মা সারাদিন সোয়েটার বানাতে থাকে, আর রোদ যাওয়ার পর নিজের ঝুপড়িতে চলে আসে। ততক্ষণে হতাশ মনে সুধাও ওখানে চলে আসে, কারণ সে কোনোই কাজ পায় না। আরে তুই হতাশ হোস না, কোনো একটা কাজ পেয়ে যাবি। কিন্তু তুমি এটা কার সোয়েটার বানাচ্ছ? এটা পার্কে একটা মহিলা দিয়ে গেছে, ও আমাকে এটার পয়সা দেবে। আরে বাহ, এটা তো ভালো। দিনরাত কাজ করে সুধার মা দুদিনের মধ্যেই সোয়েটারটা বানিয়ে দেয়। তারপর যখন পার্কে সেই মহিলাটাকে সোয়েটারটা দেয়, তখন সবাই ওটা দেখতেই থাকে। আরে বাহ, এটা তো কামাল করে দিলেন। এত সুন্দর সোয়েটার, মনেই হচ্ছে না এটা হাতের বানানো। আপনার পছন্দ হলো, এটাই আমার জন্য বড় কথা। মহিলাটা সুধার মাকে ভালো পয়সা দেয়, যেটা দেখে উনি খুশি হয়ে যান। এবার সবাই সুধার মাকে সোয়েটার বানানোর জন্য উল দিতে লাগে। সুধার মা সবার উল নিয়ে দিনরাত সোয়েটার বানাতে লাগে, কিন্তু এক রাত সব পাল্টে যায়।
রাতে সুধার মা ঘুমোতে যায়, কিন্তু সকালে সে আর ওঠে না। সুধাকে নিজের মায়ের মৃত্যুর অনেক দুঃখ হয়, আর সে অনেক কাঁদে। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমি একা কি করে বাঁচবো? এই দুঃখে সুধা সোয়েটার বানানো বন্ধ করে দেয়, আর সারাদিন শুধু কেঁদেই কাটায়। মরার পর সুধার মা ডাইনি হয়ে যায়। ও যখন সুধাকে দেখতে আসে তো তাকে দেখে তার চোখে জল ভরে আসে। আমার মেয়ে একা রয়ে গেল, আমাকে তার সাহায্য করতে হবে। ঝুপড়িতে চারিদিকে উল পড়ে থাকে, আর এদিক ওদিক সব জায়গায় অসম্পূর্ণ বুনন পড়ে থাকে। ডাইনি এইসব দেখে অনেক চিন্তিত হয়। মনে হচ্ছে সুধা একটাও সোয়েটার বানায়নি। এরকমও কি করে খরচ ওঠাবে আর কিভাবে বাঁচবে? আমাকে তার সাহায্য করতে হবে। ডাইনির হাত মেশিনের চেয়েও বেশি দ্রুত চলে, আর সে রাতের মধ্যেই সব সোয়েটার বানিয়ে দেয়। সব সোয়েটার তৈরি হয়ে গেল। এবার সকালে সুধা উঠে খুশি হয়ে যাবে। ডাইনির ওখান থেকে যাওয়ার পর ঠিক সেরকমই হয়। সুধা যখন ওঠে তো সব বানানো সোয়েটারগুলোকে দেখে তার চোখ খোলাই রয়ে যায়। এইসব সোয়েটার কে বানালো? কাল অবধি তো উল পড়েছিল, রাতে তো সব আলু খালু ছিল, আর রাতের মধ্যেই সোয়েটার কি করে তৈরি হতে পারে? এটা তো অসম্ভব। এটা তো মনে হচ্ছে কোনো জাদু হয়ে গেল। এবার মহিলারা নিজের সোয়েটার নিতে আসে। সুধা সবাইকে তাদের সোয়েটারগুলো দিয়ে তাদের কাছ থেকে টাকা নিতে থাকে, আর সেদিন তার কাছে এত পয়সা হয়ে যায় যে তার বিশ্বাসই হয় না। এবার আগের চেয়ে বেশি মহিলারা সোয়েটার বানানোর জন্য উন দিয়ে যায়। সুধা কয়েকজনকে বারণও করে যে সে একা সোয়েটার বানাতে পারবে না, তবুও তার কথা কেউ শোনে না। আমি কি করে এতগুলো সোয়েটার বানাবো? তবুও সুধা চেষ্টা করে, আর সারাদিন সোয়েটার বানাতে কেটে যায়। রাতে সোয়েটার বুনতে বুনতে সে ঘুমিয়ে পড়ে, আর তারপর ওখানে ডাইনি আসে। হায় রে আমার মেয়ে, সোয়েটার বুনতে বুনতে ঘুমিয়ে পড়ল, কিন্তু এবার আমি এসেছি, এবার চিন্তার কোনো প্রয়োজন নেই। ডাইনি রাতের মধ্যেই সবার সোয়েটার বুনে দেয়। বুনন করার পর ও সব সোয়েটার ওখানে ভালো করে রেখে দেয়, আর তারপর নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে ওখান থেকে গায়েব হয়ে যায়। সকালে সুধা উঠে অনেক চিন্তিত হয় যে ও পুরো সোয়েটারগুলো কিভাবে বানাবে, কিন্তু তারপর তার নজর সব তৈরি করা সোয়েটারগুলোর উপরে পড়ে। হে ভগবান, এই তো সব সোয়েটার তৈরি পড়ে আছে, কিন্তু এটা কি করে হতে পারে? কালকেও সব তৈরি ছিল আর আজকেও আছে। কিভাবে হচ্ছে আর কে করছে সব? সুধা যখন সোয়েটারগুলো তুলে দেখে তো সব ডিজাইনগুলো দেখে সে অবাক হয়ে যায়। প্রত্যেকটায় খুব সুন্দর ডিজাইন করা থাকে, যেটা কেউই করতে পারবে না। সুধা অনেক খুশি হয় আর সবাইকে সোয়েটার দেওয়ার জন্য পার্কে চলে যায়। মহিলারা অবাক হয়ে যায় যে একা মেয়ে রাতের মধ্যেই সব সোয়েটার কি করে তৈরি করে নিল। যাই হোক, সুধা অনেক প্রসিদ্ধ হয়ে যায়। ও শীঘ্রই নিজের কাজ বাড়িয়ে নেয় আর আস্তে আস্তে করে একটা ছোট ঘর কিনে নেয়। কিন্তু সে এখনো জানতে পারেনি যে তার সাহায্য কে করছে। এবার যখন সুধার কাছে সবকিছু থাকে আর সে একটা আরামের জীবনযাপন করতে থাকে, তখন তার নিজের মায়ের কথা অনেক মনে পড়ে। দেখো মা, আজকে আমার কাছে সবকিছু আছে, তুমি যদি হতে তো অনেক খুশি হতে। দেখতে যে এখানে কোনো কিছুর কোনো অভাব নেই, আর তোমার মেয়ের কাছে অনেক পয়সা আছে। তখনই ওখানে একটা মহিলা সোয়েটারের অর্ডার দিতে আসে। ও যেই সুধার সোয়েটার দেখে তো তাকে বলে, আমার একদম এই ডিজাইনটাই চাই আমার ছেলের সোয়েটারে। অনেক বছর পরে আসছে আমার কাছে। আরে কিন্তু এই ডিজাইনটা আমি কি করে বানাবো? এটা তো আমার মা করেছিলেন, আর এবার উনি এই জগতে নেই। তুই এত মুশকিল ডিজাইন বানাতে পারিস তো এটাতে আবার কি আছে? আমি কালকে সোয়েটার নিয়ে আসবো, আর তুই এই ডিজাইনটাই বানিয়ে দিস। মহিলাটা চলে যায়, আর এদিকে সুধা চিন্তায় পড়ে যায় যে এই ডিজাইনটা তার মা ছাড়া আর কেউ বানাতে পারে না। সুধা চেষ্টাও করে, কিন্তু সেই ডিজাইন বানাতে পারে না, আর অবশেষে সে ঘুমিয়ে পড়ে। তার ঘুমানোর পর প্রত্যেকবারের মতন ডাইনি ওখানে আসে আর হাসতে লাগে। আরে, এই ডিজাইনটা তো সত্যি কেউ বানাতে পারে না, কিন্তু আমি তো বানাতে পারি। ডাইনি উল তুলে সেই রকম সোয়েটারটা তৈরি করে দেয়, আর তারপর প্রতিবারের মতন বাকিগুলো সোয়েটার তৈরি করে রেখে দেয়। সকালে যখন সুধা দেখে তো এইবারে তার চেহারা আলাদাই থাকে। ও চিন্তিত হয়, কিন্তু তবুও তার চেহারায় একটা আলাদা আনন্দ থাকে। আমি সব বুঝে গেছি। এতক্ষণ আমার সন্দেহ ছিল, কিন্তু এবার আমার বিশ্বাস হয়েছে এটা মাই আছে, মাই এরকম বানাতে পারে। সুধা অনেক খুশি হয়, আর তার চোখে জল ভরে আসে। নিজের মায়ের সাহায্যে সুধা কিছুদিনের মধ্যেই অনেক ধনী হয়ে যায়। তারপর তার ভালো জায়গায় বিয়ে হয়ে যায়, আর তারপর তাকে সোয়েটারের কাজ করার কোনো দরকার পড়ে না। এইটা দেখে সুধার মায়ের আত্মাও শান্তি পেয়ে যায়, আর সে আর কোনোদিন ফিরে আসে না।